এরপরে চলে আসবো রাসায়নিক ধর্মে, নাইট্রোবেনজিনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে চলে আসবো। তো রাসায়নিক ধর্মের প্রথমেই যে বিক্রিয়াটা আমরা করব, অ্যাসিড মাধ্যমে বিজারণ। অ্যাসিড মাধ্যমে বিজারণ। তাহলে দেখো কিভাবে হচ্ছে। তো এটা বলছে যে তুমি যদি নাইট্রোবেনজিন নিয়ে তাকে টিন গাঢ় HCl সহযোগে বিজারিত করো, ঠিক আছে, তাহলে কি হবে, এটা NH2 হয়ে যাবে, মানে NO2 গ্রুপটা বিজারিত হয়ে NH2 হয়ে যাবে। দেখো অক্সিজেন বেরিয়ে গেছে, হাইড্রোজেন ঢুকে গেছে, মানে বিজারণ হয়েছে। তাহলে এইটা ছিল নাইট্রোবেনজিন, এটা তৈরি হলো অ্যানিলিন। এটা অ্যানিলিন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে বিজারণ। এরপরে চলে আসবো প্রশম মাধ্যমে বিজারণ। প্রশম মাধ্যমে বিজারণ। প্রশম মাধ্যমে বিজারণ। তাহলে দেখো প্রশম মাধ্যমে বিজারণ বলতে কোনটা নেব, বলছে যদি তুমি নাইট্রোবেনজিন নিয়ে তাতে কী কী দেখবে, জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড দেবে, তার সঙ্গে 50% ইথানল, আর দেবে হিট, ঠিক আছে। ইথানলটা হচ্ছে কি C2H5OH, তাই তো, হিট। তাহলে 50% ইথানলের মধ্যে নাইট্রোবেনজিন নিয়ে তাতে জিঙ্ক চূর্ণ যোগ করে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করে যদি হিট করো, তাহলে কি হবে না, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে। অর্থাৎ এই গ্রুপটা বিজারিত হয়ে গিয়ে NH OH এই গ্রুপটা তৈরি করবে। এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার প্রশম মাধ্যমে বিজারণ। দেখো এখানে কোনো অ্যাসিড বা ক্ষার কিছুই নেওয়া হয়নি, তাই জন্য এটাকে বলছে প্রশম মাধ্যমে বিজারণ, ঠিক আছে। এরপরে চলে আসবো ক্ষারীয় মাধ্যমে বিজারণ। তাহলে অ্যাসিড মাধ্যমে দেখে নিলাম, প্রশম মাধ্যমে দেখে নিলাম, এরপরে আসবো হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমটা কীরকম হবে দেখো। এবার বলছে ক্ষারীয় মাধ্যমের আবার দু রকমের বিজারণ দেখা যায়। ক্ষারীয় মাধ্যমের 1 নম্বর বিজারণটা হচ্ছে এরকম, যে নাইট্রোবেনজিনে যদি আমরা দুটো মলিকুল নিয়ে এটাকে যদি আমরা জিঙ্ক চূর্ণ আর মিথানোলীয় NaOH, মানে এটা বোঝাচ্ছে NaOHটা মিথানলের মধ্যে ডিজলভ করা আছে, মানে দ্রবীভূত করা আছে, ওই জন্য বলছে মিথানোলীয় NaOH, মানে যেটাকে বলা হয় অ্যালকোহলীয় NaOH বলা যেতে পারে। তো মিথানোলীয় NaOH এর মধ্যে জিঙ্ক চূর্ণ দিয়ে যদি আমরা এটা করি, তাহলে কি হবে, অ্যাজোক্সিবেনজিন আর অ্যাজোবেনজিন দুটো যৌগ তৈরি হবে। কীরকম দেখো, এইটাকে বলছে অ্যাজোক্সিবেনজিন। দেখো এই আমরা জানি কি N⋅N, এই গ্রুপটাকে কি বলে, অ্যাজো গ্রুপ, এটাকে বলে অ্যাজো গ্রুপ। তাহলে এইটায় একটা অক্সিজেন এভাবে জুড়ে থাকবে, এটাকে বলছে অ্যাজোক্সিবেনজিন, ঠিক আছে, অ্যাজোক্সিবেনজিন। এরপরে এইটা আবার বিজারিত হবে, বিজারিত হয়ে গিয়ে কি করবে, তাহলে অ্যাজোক্সিবেনজিন প্রথমে তৈরি হয়েছিল, এরপরে তৈরি হবে অ্যাজোবেনজিন। জাস্ট এই অক্সিজেনটা বেরিয়ে যাবে, এই এটা হচ্ছে অ্যাজোবেনজিন। এটা হচ্ছে অ্যাজোবেনজিন, এটা তৈরি হলো, ঠিক আছে।
তাহলে এইটা হচ্ছে তোমার ক্ষারীয় মাধ্যমের প্রথম বিক্রিয়াটা, যেখানে যদি আমি জিঙ্ক চূর্ণর সঙ্গে মিথানলীয় NaOH নিই তাহলে দুটো যৌগ তৈরি হবে, প্রথমে অ্যাজক্সি বেঞ্জিন তৈরি হবে, তারপর সেটা আবার বিজারিত হয়ে অ্যাজোবেঞ্জিন তৈরি হবে। আরেক ধরনের হতে পারে কি হবে না, এই এই যে মিথানলীয় NaOH, এই জায়গাটায় আমরা মিথানলীয় NaOH না নিয়ে আমরা যদি জলীয় NaOH নিই, অর্থাৎ এটা অ্যালকোহল মিডিয়ামে করছিলাম, সেটা ওয়াটার মিডিয়ামে করব, অর্থাৎ জল নেব। তাহলে এইটাকে করে দাও জলীয় NaOH, তখন কি হবে, জলীয় NaOH নিলে কি হবে, জলীয় NaOH, এই জলীয় NaOH নিলে তখন বিক্রিয়াটা কি হবে, তখন বলছে এই দুটো স্টেপ তো হবেই, অ্যাজক্সি বেঞ্জিন হবে, অ্যাজোবেঞ্জিন হবে, আরও একটা স্টেপ হবে কি, আবার ফার্দার এটা বিজারিত হবে, বিজারিত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে এইটা, এইটাকে বলছে হাইড্রাজোবেঞ্জিন, ঠিক আছে, হাইড্রাজোবেঞ্জিন। তাহলে অ্যাজক্সি বেঞ্জিন তো তৈরি হবেই, অ্যাজোবেঞ্জিন হবে, জাস্ট অ্যালকোহলীয় করলে প্রথম দুটো স্টেপ আর জলীয় করলে আরেকটা স্টেপ যোগ হবে, সেটাতে কি তৈরি হবে, হাইড্রাজোবেঞ্জিন। দেখো এই অক্সিজেনটা বেরিয়ে গেছে, বেঞ্জিন হয়েছে, বিজারিত হয়েছে, আবার এই বন্ডটা উঠে গিয়ে এখানে আবার দুটো হাইড্রোজেন যোগ হয়ে গেছে, তাহলে এটাও বিজারিত হয়েছে, তাহলে এটা অ্যাজক্সি বেঞ্জিন, এটা অ্যাজোবেঞ্জিন, এটা হাইড্রাজোবেঞ্জিন, বোঝা গেছে। তাহলে এই দুটো প্রসেস, এটা বি করে দাও, সেকেন্ড প্রসেস, ক্ষারীয় মাধ্যমে সেকেন্ড প্রসেস, যেটা আমরা চেঞ্জ করলাম কি, জলীয় NaOH নিলাম, অ্যালকোহলীয় NaOH নিয়েছিলাম, এখানে জলীয় NaOH নিয়েছি, ঠিক আছে। নেক্সট, এরপরে আরও কতগুলো রিয়াকশন আমরা পরপর দেখব। এরপরে দেখো যেমন পরেরটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ, এটা দিয়েও বিজারণ করা যাবে। তো বলছে যদি এইটা দিয়ে আমি বিজারণ করি তাহলে কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দিয়ে যদি আমি বিজারণ করি তাহলে কি হবে, তো এটা বলছে এটা দিয়ে বিজারণ করলে ওই অ্যাজোবেঞ্জিন তৈরি হবে, এই অ্যাজোবেঞ্জিন তৈরি হবে, অ্যাজোবেঞ্জিন, ঠিক আছে, অ্যাজোবেঞ্জিন এটা তৈরি হবে। আচ্ছা, এরপরটা আমরা চলে যাব, এরপরটা হচ্ছে আম্লিক মাধ্যমে তড়িৎ বিজারণ পদ্ধতি, আম্লিক মাধ্যমে তড়িৎ বিজারণ পদ্ধতি। এখানে কি করা হয় দেখো, নাইট্রোবেঞ্জিন নেওয়া হয়, নাইট্রোবেঞ্জিন নেওয়া হয়, এবার এটা তড়িৎ বিজারণ করা হয়, তড়িৎ বিজারণ, এবার সেটা দুটো মাধ্যমে হতে পারে, একটা হচ্ছে তীব্র আম্লিক মাধ্যম, আর একটা হচ্ছে মৃদু আম্লিক মাধ্যম, মৃদু আম্লিক মাধ্যম। এবার বলছে তীব্র আম্লিক মাধ্যমে যদি তুমি বিজারণটা করো, তড়িৎ বিজারণ করো, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যানিলিন, এইটা, এটা তৈরি হবে। আর যদি মৃদু আম্লিক মাধ্যমে করো তাহলে তৈরি হবে হাইড্রক্সিল অ্যামিন, NaOH, এটা তৈরি হবে। শুধু তাই নয়, এইটা তৈরি হওয়ার সাথে সাথে আবার পুনর্বিন্যস্ত হয়ে যাবে, হয়ে গিয়ে কি তৈরি করবে, প্যারা অ্যামিনো ফেনল, পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস হয়ে গিয়ে, মানে যেটাকে রিঅ্যারেঞ্জমেন্ট বলে, সেই পুনর্বিন্যাস বিক্রিয়া হয়ে গিয়ে ওটা প্যারা অ্যামিনোফেনল তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা একটা কিন্তু নাইট্রোবেঞ্জিনের অন্যতম বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তো পরেরটা চলে যাবো, তারপরেরটা বলছে দেখো
তারপরটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট, বলছে সিলেক্টিভলি বিজারণ করা যায়। কীরকম? এই যে NO2, যদি কোনো বেঞ্জিন রিংয়ের মধ্যে দুটো NO2 থাকে, তার যে কোনো একটাকে যদি আমি বিজারিত করতে চাই তাহলে কি হবে? তো বলছে তখন তুমি NH4SH এই যৌগটা ব্যবহার করতে পারো, NH4SH, বা Na2S এই যৌগটাও ব্যবহার করতে পারো। এই দুটো দিয়ে কি করা যায়? পার্সিয়াল রিডাকশন করা যায়। এটাকে বলে পার্সিয়াল রিডাকশন বা সিলেক্টিভ রিডাকশন। অ্যাকচুয়ালি সিলেক্টিভলি যে কোনো একটাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটাই রিডিউস হবে, ঠিক আছে? তাহলে কী হবে? একটাই বিজারিত হবে। তাহলে ধরো এইটা বিজারিত হয়ে গেল, এইটা পড়ে থাকলো, যে কোনো একটা বিজারিত হবে। তাহলে এটা তৈরি হয়ে গেল মেটা নাইট্রো অ্যানিলিন। মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হলো, ঠিক আছে? তাহলে দেখো দুটোর মধ্যে যে কোনো একটা বিজারিত করতে গেলে আমাকে মনে রাখতে হবে, এই রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে, খুব দেয়। তো রিয়েজেন্টটা কি ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে NH4SH বা Na2S, যে কোনো একটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? নেক্সট পরেরটা। এরপরে আরেকটা হতে পারে যে নাইট্রোবেনজিনে যদি তুমি হাইড্রোজেন নিকেলের বদলে প্যালাডিয়ামও দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো হাইড্রোজেন নিকেল আর ওটা 30 ATM প্রেশার রিয়াকশানটা করা হয়, আর হাইড্রোজেন গ্যাস নিকেল আর প্যালাডিয়ামে দেওয়া হয়, ঠিক আছে? তো দিলে কি হবে না, এটা বিজারিত হয়ে যাবে। বিজারিত হয়ে গিয়ে কী তৈরি হয়? NH2 তৈরি হয়। এখানে একটা জিনিস বলে রাখি, জাস্ট ইনফরমেশনের জন্য মনে রাখবে, সেটা হচ্ছে কি না, এই নিকেল বা প্যালাডিয়ামটা কেন ব্যবহার করা হয় হাইড্রোজেনের সাথে? তো বলছি এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি একটা গ্যাস, ঠিক আছে? এই গ্যাসটা যদি আমি সরাসরি নাইট্রোবেনজিনে পাঠিয়ে দিই তাহলে নাইট্রোবেনজিন কখনো বিজারিত হবে না। তার জন্য আমার কি লাগবে? একটা সলিড সারফেস লাগবে। তো সেই সলিড সারফেসটা কি? নিকেল দেখো ধাতু, তার একটা সলিড সারফেস আছে। সেই সলিড যে পৃষ্ঠতল বা ধাতুর যে পৃষ্ঠতল, ঠিক আছে, সেই সলিড সারফেসটা লাগবে। কি হয় না, যখন তুমি গ্যাস পাঠাবে তখন ওই ধাতুর পৃষ্ঠতলে কি হবে না, ওই গ্যাসগুলোর অধিশোষণ হবে। আমরা অধিশোষণ একটা চ্যাপ্টারে আছে, আমরা পড়েছি যে সারফেস কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে সেখানে অধিশোষণ আছে, কলয়েড আছে, সেই চ্যাপ্টারতে যে অধিশোষণ তোমরা পড়েছো, সেই অধিশোষণ হবে। ওই নিকেল যে আমরা অ্যাকচুয়ালি এটাকে ক্যাটালিস্টই বলি, তো এই যে নিকেলটা ক্যাটালিস্টটা দিলাম, ওর যে সারফেস আছে, ওর যে পৃষ্ঠতল আছে, ওখানে কি হবে? এই হাইড্রোজেন গ্যাসটা অধিশোষণ হয়ে থাকবে। পরে যখন এই আমরা রিয়াক্ট্যান্টটা দেবো বা বিক্রিয়কটা দেবো, তখন ওর সাথে রিয়াকশান করে কি করবে? এটাকে বিজারিত করবে। তো এই জন্যই নিকেলটা ব্যবহার করা হয় হাইড্রোজেনের সাথে। তো যাই হোক, তাহলে এই প্রসেসে বিজারিত করলে কি হবে? NO2টা NH2তে কনভার্ট হয়ে যাবে। তো এটা একটা প্রসেস দেখলাম। এরপরের বিক্রিয়া আমরা চলে আসবো নাইট্রোবেনজিনের ক্লোরিনেশন। অলরেডি আমরা নাইট্রোবেনজিনের নাইট্রেশনটা দেখে নিয়েছি, যেখানে তৈরি হয়েছিল কি মেটা ডাইনাইট্রোবেনজিন। এবার আমরা চলে আসবো ক্লোরিনেশনে। তো ক্লোরিনেশনে দেখো কি হচ্ছে না, NO2, এটাতে যদি আমরা Cl2 Fe চূর্ণ, ঠিক আছে, Cl2 Fe চূর্ণ দিই, তাহলে কি হবে? Cl2 Fe চূর্ণ। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো এখানে Fe চূর্ণটা কী হিসেবে কাজ করছে? ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? তো যাই হোক, Cl2 Fe চূর্ণ দিলে কি হবে না, এটা কি বিক্রিয়া হবে তখন? এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাতে ইলেকট্রোফাইলটা কি? Cl+, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এটা হচ্ছে ইলেকট্রোফাইল Cl+। তাহলে কি হবে? এই নাইট্রোর তাহলে কোথায় ঢুকবে? নাইট্রো গ্রুপ কী করে আমরা জানি, -R দিয়ে কী করে ইলেকট্রন ডেন্সিটিটা তুলে নেয় বেঞ্জিন রিং থেকে। ফলে কি হবে? এই জায়গাগুলো সব ইলেকট্রন ঘনত্ব কমে যায়, অর্থ আর প্যারা পজিশনে। তাহলে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কোথায়? মেটা পজিশনে।
তাহলে মেটা পজিশনে ক্লোরিনটা ঢুকবে, অর্থাৎ মেটাক্লোরো নাইট্রোবেনজিন তৈরি হবে। ঠিক আছে, এইটা, তাহলে এটা বোঝা গেল। এরপরে আমরা করব নাইট্রোবেনজিনের সালফোনেশন প্রক্রিয়া। সালফোনেশন, তাহলে আমরা কি নিলাম, নাইট্রোবেনজিন নিলাম, এতে কি দিলাম, ধূমায়মান H2SO4 দেবো, ধূমায়মান H2SO4 দিয়ে হিট দেবো, দিলে কি হবে, সেই একই গল্প। এখান থেকে এটা কি আছে, তোমার SO3H গ্রুপটা ঢুকে সালফোনেশনে, তাই তো। তাহলে SO3H গ্রুপটা তাহলে কোথায় ঢুকবে, তাহলে বলো, তাহলে কোথায় ঢুকবে, তাহলে নিশ্চয়ই মেটা পজিশনে ঢুকবে। এখানেও একই, এটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে, যেহেতু এটা -R দিয়ে কী করে ইলেকট্রন ডেন্সিটি রিং থেকে টেনে নিচ্ছে, তাহলে এই অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, তাহলে মেটা পজিশনেই ইলেকট্রোফাইলটা ঢুকবে। এবার বলো সালফোনেশনে ইলেকট্রোফাইলটা কি হয়, SO3, ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড। কীভাবে হয় মনে আছে, 2H2SO4, এখান থেকে কি তৈরি হয়, SO3 প্লাস HSO4 মাইনাস প্লাস তোমার হচ্ছে H3O প্লাস, এটা তৈরি হয়। এই যে এটা ইলেকট্রোফাইল, তো এখানে কি করে, এইটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, আর রিয়াকশান করলে ওটা কি হয়ে যায়, SO3H হয়ে যায়। মানে যখন এটা অ্যাটাক করে কি হয়, এই রিংটা দিয়ে যখন অ্যাটাক করবে তোমার, ধরো মেটা পজিশনে যাবে, তো তাহলে এখান থেকে অ্যাটাক করো, এই, তাহলে এইটা হয়ে যাবে না, এই যে O মাইনাসটা হয়ে যাবে, এটা এখান থেকে H প্লাসটা নিয়ে OH হয়ে যাবে, তাহলে SO3H, এই জন্য হয়। ঠিক আছে, তাহলে এইটা NO2, তাহলে কী হবে, মেটা পজিশনে এখানেও ঢোকাতে পারে, এখানে ঢোকাবে, যে কোনো একদিক থেকে। ঠিক আছে, তাহলে এখানেই করছি, মানে এখানে ঢোকাবো, তাহলে SO3H, মেটা পজিশনে ঢুকবে SO3H, তাহলে এটা তৈরি হবে। তাহলে মেটা নাইট্রোবেনজিন সালফোনিক অ্যাসিড, তাহলে এটার নাম হচ্ছে মেটা নাইট্রোবেনজিন সালফোনিক অ্যাসিড। মেটা নাইট্রোবেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সালফোনেশন গেল। এরপরে চলে আসবো নাইট্রোবেনজিনের কি, ফিডেল ক্র্যাবস বিক্রিয়া। তাহলে এর হেডিংটা দিয়ে দিই, ফিডেল ক্রাফট বিক্রিয়া। ফিডেল ক্রাফট বিক্রিয়া কি হয়, নাইট্রোবেনজিন অংশগ্রহণ করে না, এটা আমরা জানি যে ফিডেল ক্রাফট বিক্রিয়া নাইট্রোবেনজিনকে কী হিসেবে ব্যবহার করা হয়, ওটাকে সলভেন্ট হিসেবে বা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। কেন না, নাইট্রোবেনজিন ফিডেল ক্রাফট বিক্রিয়া অংশগ্রহণ করে না, তার কারণটা আমরা জানি যে নাইট্রোবেনজিন কী করে, আমরা যদি রেজোন্যান্সের মাধ্যমে দেখাতে চাই, আবার সেই একই ব্যাপার, যে এইভাবে ইলেকট্রনটাকে কী করে, -R দিয়ে বেঞ্জিন রিং থেকে নিয়ে নেয়, নিয়ে রেখে বেঞ্জিন রিংটা এতটাই ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন রিংয়ের মধ্যে কমে যায় যে ওটা প্রায় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হয়ে যায়। ঠিক আছে, মানে কোনো ইলেকট্রোফাইল এসে ওর মধ্যে ঢুকতেই পারে না, কারণ ইলেকট্রন ডেন্সিটি এতটাই কমে যায় বা ইলেকট্রন ঘনত্ব এতটাই কমে যায়। ঠিক আছে, কোনো ইলেকট্রোফাইলকে ও ধরতে পারে না, সেই জন্য ওটা কিন্তু ফিডেল ক্র্যাবস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই জন্যই ফিডেল ক্র্যাবস বিক্রিয়ায় কী করে না, ফিডেল ক্র্যাবস বিক্রিয়া কী করে না, এটা তোমার হচ্ছে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এবার একটা প্রশ্ন এখানে আসতে পারে যে এতগুলো ইলেকট্রোফিলিক বিক্রিয়া অংশগ্রহণ করলো, ফিডেল ক্র্যাবসে কেন করলো না, এটা একটা প্রশ্ন আসতেই পারে। যে আমরা দেখলাম ক্লোরিনেশন করলাম, নাইট্রেশন করলাম, সালফোনেশন করলাম, এগুলোও তো ইলেকট্রোফিলিক বিক্রিয়া ছিল, তাহলে এগুলোতে নাইট্রোবেনজিন অংশগ্রহণ করলো, কিন্তু ফিডেল ক্র্যাবসে কেন করলো না। তো বলছে ফিডেল ক্র্যাবসের যে ইলেকট্রোফাইলটা তৈরি হয় সেটা খুব দুর্বল ইলেকট্রোফাইল। ঠিক আছে, অর্থাৎ ওর উপরে পজিটিভ চার্জটা অনেক বেশি থাকে না, দুর্বল ইলেকট্রোফাইল।
সেই দুর্বল ইলেকট্রোফাইলের জন্য যে ওখানে যে অ্যাটাক করবে ইলেকট্রন, বেঞ্জিনের যে ইলেকট্রন ডেন্সিটিটা যে ওখানে অ্যাটাক করবে, সেটার জন্য একটা কি দরকার, একটা স্ট্রং ইলেকট্রোফাইল দরকার, কিন্তু ওটা উইক ইলেকট্রোফাইল। ফিডাল ক্যাপস রিয়াকশানে যে ইলেকট্রোফাইলটা তৈরি হয় সেটা খুব উইক ইলেকট্রোফাইল, ঠিক আছে। সেই জন্য কি হয় না, ওটাতে ও অংশগ্রহণ করে না। দুর্বল ইলেকট্রোফাইল হওয়ার জন্য, ফিডাল ক্যাপস বিক্রিয়ার ইলেকট্রোফাইলটা খুব দুর্বল হওয়ার জন্য কি করে, নাইট্রোবেঞ্জিন এমনিতেই তার ইলেকট্রন বেঞ্জিন রিংয়ের মধ্যে নেই, আবার ইলেকট্রোফাইলটাও দুর্বল, তাহলে কি করে রিয়াকশান হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট, এরপরে আমরা নাইট্রোবেঞ্জিনে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখে নেব। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কি বলছে না, বলছে বায়ুর উপস্থিতিতে যদি নাইট্রোবেঞ্জিনকে কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাও তোমাদের পরে প্রচুর। তো নাইট্রোবেঞ্জিনকে যদি KOH, এটা বলছে কস্টিক পটাশ, এটা হচ্ছে এই কস্টিক পটাশ সহযোগে যদি উত্তপ্ত করা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে হবে যেটা বলছে যে এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অর্থোনাইট্রোফেনল তৈরি হবে, অর্থাৎ এই ওইচটা অর্থ পজিশনে ঢুকবে। কেন ঢুকছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে অর্থোনাইট্রোফেনলের কি হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দিয়ে একটা স্টেবিলিটি থাকে, সেই জন্যই এটা মেজর তৈরি হবে একদম অর্থোনাইট্রোফেনলটা। কারণ আমরা কি জানি, সেই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা তোমাকে এখানে দেখাতে হবে, O মাইনাস H, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, তাহলে এদের মধ্যে কী হবে, হাইড্রোজেন বন্ডিং হবে। সেই জন্য এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম তৈরি হয় এখানে। কিন্তু এটা কিভাবে তৈরি হয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। মানে কি হয়, বিক্রিয়াটার যদি আমরা ক্রিয়া কৌশলটা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখো, তাহলে কী হবে, তোমার এইটা ছিল N প্লাস ডবল বন্ড O মাইনাস, তাহলে এই যে OH মাইনাস KOH থেকে এসছে, KOH কে ভাঙলে কি পাবো, K প্লাস প্লাস OH মাইনাস। OH মাইনাস কি করবে, এইখানে এসে অ্যাটাক করবে, তাই নিউক্লিওফাইল, তাহলে কি হবে, O মাইনাস HO, এই হলো, ঠিক আছে। এরপরে কি হয়, এই এইচটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে দেখো, আচ্ছা সরি, এই পাশ থেকে বেরাবে, এই মাইনাসটা আসবে, এটা আসবে, এই এইচটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে, তাহলে এটা আবার অ্যারোমেটিক বলয় হয়ে যাবে, এটা OH হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তৈরি হবে, এইভাবে। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, দেখো নিউক্লিওফিলিকটা এখানে অ্যাটাক করলো এবং এখানে আর যে হাইড্রোজেনটা ছিল হাইড্রোজেনটা বেরিয়ে গেল, তার মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হলো, হয়ে কী হলো, এখানে OH-টা তৈরি হবে। আর এটা মেজর কেন তৈরি হবে বললাম, যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এর একটা স্টেবিলিটি আছে বা স্থায়িত্ব আছে, সেই জন্য এটা বেশি পরিমাণে তৈরি হবে। এইবার একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে এটা তৈরি হওয়ার পর যেহেতু মিডিয়ামটা কি আছে, ক্ষারীয় আছে, তাহলে এটা থেকে কিন্তু সঙ্গে সঙ্গে এটা হয়ে থাকবে, অর্থাৎ এটা সল্ট হয়ে থাকবে, O মাইনাস K প্লাস। তাকে পরে কি করতে হবে, অ্যাসিড দিয়ে তোমাকে ট্রিট করতে হবে। ধরো একটা তুমি এখানে দিয়ে দিলে লঘু অ্যাসিড, লঘু একটা অ্যাসিড দিয়ে দিলে, এই অ্যাসিড দিলে তবে এটা NO2 আর OH হবে। কারণ এই OH-টা যখন এটা তৈরি হবে, এই মিডিয়ামে কি আছে, ক্ষার আছে, সেই ক্ষারের সাথে বিক্রিয়া করে কি হবে, এটা অ্যাসিড ক্ষারের মতো বিক্রি হবে, হলে কি হবে, এটা সল্ট হয়ে যাবে, O মাইনাস K প্লাস। দেখো যেই এখানে OH হবে, এখানে KOH এর OH মাইনাস কী করবে, এই এইচটাকে নিয়ে নেবে, নিয়ে নিলে কি হবে, এটা O মাইনাস হবে,
এই যে KOH এর OH মাইনাসও আছে তো মিডিয়ামে, সেই OH মাইনাসটা কী করবে, এইচটাকে নিয়ে নিবে, নিয়ে নিলে কী হবে, এটা O মাইনাস হবে, O মাইনাসের কাছে K প্লাস চলে, মানে একটা সল্ট তৈরি হবে। পরে এটাকে লঘু অ্যাসিড দিয়ে যদি আমি বিক্রিয়া করাই তাহলে এটা OH হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তো এটা হলো আমাদের বিক্রিয়া। আচ্ছা, এইবার আমরা চলে যাব হচ্ছে নাইট্রোবেনজিনের শনাক্তকরণে। তার আগে তোমাদেরকে একটা কোশ্চেন অ্যান্সার আমরা বলে রাখি, যেটা হচ্ছে যে নাইট্রোবেনজিনের নাইট্রেশন, অনেক সময় কোশ্চেনটা দেয়, নাইট্রোবেনজিনের নাইট্রেশন প্রক্রিয়া বেনজিন অপেক্ষা খুব ধীর গতিতে ঘটে। কারণ এটা আমরা খুবই সহজে জানি যে নাইট্রোবেনজিন, আমরা এটা পড়েইছি যে যদি বেনজিন দেখি আর যদি নাইট্রোবেনজিন দেখি, তাহলে নাইট্রোবেনজিনে কী হচ্ছে, নাইট্রো গ্রুপ মাইনাস আর দিয়ে কী করছে, ইলেকট্রন ঘনত্বটাকে নিয়ে নিচ্ছে বেনজিন রিং থেকে, ফলে এই বেনজিন রিং ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, কিন্তু এখানে তো কেউ নিচ্ছে না, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তাই জন্য এখানে রিয়াকশানটা খুব তাড়াতাড়ি হবে, ইলেকট্রোফাইল দিলে রিয়াকশানটা খুব তাড়াতাড়ি হচ্ছে, আর এখানে ইলেকট্রোফাইল দিলে রিয়াকশান খুব ধীর গতিতে হবে, কারণ কি এর ইলেকট্রন ঘনত্ব তো কমে গেছে, ফলে রিয়াকশানটা খুব ধীর গতিতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এই কোশ্চেনটা অনেক সময় তোমাদের জিজ্ঞাসা করে। তো যাই হোক, এরপর আমরা চলে আসবো নাইট্রোবেনজিনের শনাক্তকরণ। এরপর তো নাইট্রোবেনজিনের শনাক্তকরণে দেখো আমরা কি করব, দুটো বিক্রিয়া আছে। প্রথম যে বিক্রিয়াটা করবো সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়াটা কি হয় দেখো না, এটা এখানে প্রথমে কি করা হয়, নাইট্রোবেনজিন নেওয়া হয়, নিয়ে সেটাকে SN গাঢ় HCl দিয়ে এটাকে প্রথমে অ্যামিনে কনভার্ট করা হয়। দেখো এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনে কনভার্ট করা হয়, করে সেটাকে অলরেডি এর পরের যত বিক্রিয়াগুলো আমরা অলরেডি কোথায় পড়ে নিয়েছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা বলতে পারো অ্যামিনের চ্যাপ্টার, ওই ডায়াজোনিয়াম সল্টের যে চ্যাপ্টারটা আছে ওখানেই পড়ে নিয়েছি, এবং ডায়াজোনিয়াম লবণের জন্য অলরেডি দুটো আলাদা আলাদা ভিডিও আমরা আপলোড করে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। তো এটা NH2, এখানে আমরা কি দেবো, তো NaNO2 ডাইলিউট HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এটা তাহলে তোমাদের ডিটেলসে ওখানে আলোচনা করা আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো এটা দিলে কি হয়, তাহলে N2+Cl- এটা তৈরি হবে, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা তৈরি হবে। এরপরে আর এটা হচ্ছে বিটান্যাপথল। দেখো বিটান্যাপথলের সাথে বেনজিন ডায়াজোনিয়ামের কাপলিং বিক্রিয়াটাও তোমরা একটা ভিডিও আলাদা করে বানানো আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কাপলিং বিক্রিয়া, সেটাতে তোমরা এটা ডিটেলসে পেয়ে যাবে, সেখানে বিক্রিয়ার ক্রিয়া কৌশলও দেখানো আছে, তো সেখান থেকে তোমরা দেখে নেবে, এখানে জাস্ট আমি বলে দিচ্ছি। তো এটাতে যদি আমি, তাহলে এটা হচ্ছে তোমার বিটান্যাপথল, এইটাই কি করা হয়, NaOH যোগ করা হয়, যোগ করলে কি হবে, দেখো এটা O- Na+ হয়ে যাবে, সল্ট হয়ে যাবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন, সল্ট হবে। পরে কি করা হবে, এইটাকে আর এইটাকে বিক্রিয়া করানো হবে, ঠিক আছে, এবং সেটা শীতল অবস্থায় করতে হবে। ঠিক আছে, তাহলে কি করা হয়, এইটাকে আর এইটাকে বিক্রিয়া করালে কি হবে দেখো, Na+ আর এইটা তোমার আছে হচ্ছে N+N মানে N2+Cl- টাকে আমি খুলে লিখলাম, N+N তো এইটা কি করে, সরি এই মাইনাসটা এখানে পড়ে, এইটা গিয়ে এখানে অ্যাটাক করে, এইটা ওঠে। ঠিক আছে, সরি একটু ভুল করলাম, এইটা এখানে অ্যাটাক করে, এইটা এইদিকে ওঠে। ঠিক আছে, তাহলে কী হবে দেখো,
তাহলে ডবল বন্ড ও হবে, একটা এইচ থাকবে এখানে, তাহলে এটা জুড়ে দাও এখানটা এন ডবল বন্ড এন বেঞ্জিন রিং। এবার এই যে সিএল মাইনাসটা আছে ও কী করবে, এখান থেকে হাইড্রোজেনটাকে নেবে আবার এখানে ফেলাবে, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে কী পাবো দেখো, কী প্রোডাক্ট পাবো আমরা, এন ডবল বন্ড এন বেঞ্জিন ও মাইনাস এনএ প্লাস। এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু একটা ডাই বা রঞ্জক পদার্থ। এটা প্রায়, এটা তোমার হচ্ছে লাল বর্ণের রঞ্জক, রঞ্জক তৈরি হয়, লাল বর্ণের রঞ্জক পদার্থ তৈরি হয় একটা, যেটাকে বলে রেড ডাই। ঠিক আছে, তো এটা তৈরি হয়। তো এখান থেকে তোমরা তাহলে কি প্রসেসটা করা হলো দেখতে পেলে, যে একটা নাইট্রোবেঞ্জিনকে বিজারিত করে প্রাইমারি অ্যামিনে তৈরি করে তারপরে তার সাথে বিটা ন্যাপথলের কাপলিং বিক্রিয়া করলে আমরা একটা সুন্দর কালারফুল কম্পাউন্ড তৈরি করছি, যেটা হচ্ছে লাল বর্ণের একটা রঞ্জক পদার্থ। তো এখানে এই পদ্ধতিতে নাইট্রোবেঞ্জিনকে যে আমরা শনাক্ত করলাম, এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পদ্ধতিটাতে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা না, সেটা বলছে দেখো, সীমাবদ্ধতা হচ্ছে তোমার যদি ভেবে দেখো শুধু নাইট্রো গ্রুপ থাকে তাহলে কোনো প্রবলেম নেই বেঞ্জিনে, কিন্তু বেঞ্জিনে যদি কোনো একটা অ্যামিন গ্রুপ আগে থেকেই থেকে থাকে, সাপোজ এরকম একটা অ্যামিন গ্রুপ একটা নাইট্রো গ্রুপ আছে, তখন কিন্তু প্রবলেমটা শুরু হবে। কারণ দেখো এই অ্যামিনটাও তো বিক্রিয়াটা দিয়ে দিতে পারে যদি আমি বিক্রিয়া করাই এই বিক্রিয়াটা। কারণ আমরা কী করছি, এই নাইট্রো গ্রুপটাকে অ্যামিনে কনভার্ট করে তারপর বিক্রিয়াটা করছি, কিন্তু অলরেডি যদি এ থাকে এ তো দিয়ে দিতেই পারে, তাহলে আমরা বুঝবো কী করে যে এই নাইট্রো গ্রুপটা এখানে আছে। ঠিক আছে, তো তাহলে এটা খেয়াল রাখতে হবে যে যখন বেঞ্জিন রিংয়ে NH2 গ্রুপ থাকবে না তখনই কেবলমাত্র এই বিক্রিয়াটা করা যাবে, যদি থাকে তাহলে কিন্তু এই বিক্রিয়াটা করা যাবে না। কারণ অলরেডি NH2 আছে, বিজারিত করার আমরা NH2 আমরা যদি না জানি যে NO2 আছে কি না, তাহলে অলরেডি যেহেতু NH2 আছে তাহলে ওই বিক্রিয়াটা দিয়ে দেবে, তাহলে বিজারিত করার কোনো প্রশ্নই ওঠে না, এখানে বিজারিত করার কোনো গুরুত্ব থাকবে না তখন। ঠিক আছে, তাহলে যদি কেবলমাত্র বেঞ্জিন রিংয়ে একটাই শুধুমাত্র NO2 গ্রুপ থাকে তখন কিন্তু এই বিক্রিয়াটা করা যাবে, কিন্তু যদি NH2 গ্রুপ থাকে তখন কিন্তু এই বিক্রিয়াটা করা যাবে না। তো এটা একটা কিন্তু এর সীমাবদ্ধতা। এ বলছে তাহলে এই সীমাবদ্ধতাকে দূর করার জন্য আরেকটা আমরা বিক্রিয়া ব্যবহার করতে পারি নাইট্রোবেঞ্জিনকে শনাক্ত করানোর জন্য। ঠিক আছে, সেটা কি দেখো, এরপরের যে বিক্রিয়াটা সেটাও খুব ইম্পর্টেন্ট। দেখো সেটাকে বলছে মুলিকেন বার্কার টেস্ট, মুলিকেন বার্কার বিক্রিয়া, এটা দিয়েও শনাক্তকরণ করা যায়। এটাতে কি করা হয় দেখো, প্রথমে নাইট্রোবেঞ্জিনকে সেই প্রশম মাধ্যমে যে আমরা বিজারণটা করছিলাম ওটা করব, জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, 50% ইথানল, আর হিট, এটা দিচ্ছিলাম। দিলে কি তৈরি হচ্ছিল, NaOH, হাইড্রক্সিল্যামিন, ফিনাইল হাইড্রক্সিল্যামিন তৈরি হচ্ছিল। ঠিক আছে, এ বলছে এইটাতে যদি তুমি টোলেন্স বিকারক দাও, টোলেন্স বিকারক, সেটা কি না, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত AgNO3 দ্রবণ। ঠিক আছে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। তো সেটার যদি আমরা এটা লিখতে চাই, সংকেত আকারে লিখতে চাই সেটাকে, তাহলে এটা হবে হচ্ছে AgNH3 হোল 2 হোল প্লাস OH মাইনাস। ঠিক আছে, এইটা
এটা 2 মলিকুল হয়, 2 AgNH3 হোল 2 হোল প্লাস OH মাইনাস। তো এইটা হচ্ছে আমার অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, যেটাকে বলছে টোলেন্স বিকারক। তো এই যৌগটা যেটা তৈরি হয় ফিনাইল হাইড্রক্সিলামিন, এ কী করে, এই অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে বিজায়িত করে আর নিজে জায়িত হয়। নিজে জায়িত হয়ে কোথায় চলে যায়, এনও তৈরি করে, নাইট্রোসোবেঞ্জিন, নাইট্রোসোবেঞ্জিন। আর এই সিলভার নাইট্রেটটাকে বিজায়িত করে ও ধাতব সিলভারে পরিণত করে, ধাতব সিলভার। এই ধাতব সিলভারটা কি হয়, তোমার হচ্ছে ধূসর বা কালো রঙের হিসাবে পদক্ষেপ পড়ে, ঠিক আছে। তো মানে যেরকম আয়নার, যেরকম আয়না দেখলে যেমন চকচক করে আয়নার মতো, রূপলি প্রলেপ বলা হয় ওটাকে, ঠিক আছে। ধূসর বা কালো রঙের রূপলি প্রলেপ তৈরি হয়, ঠিক আছে, যেটা দেখতে অনেকটা আয়নার মতো চকচক চকচক করে, খুব সুন্দর বিক্রিয়া, ঠিক আছে। তো কী করে তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, NaOH যেটা ফিনাইল হাইড্রক্সিলামিন, ও কী করে টোলেন্স বিকারককে বিজায়িত করে ধাতব সিলভারে পরিণত করে আর নিজে জায়িত হয়ে নাইট্রোসোবেঞ্জিন তৈরি করে। আর ওই অধক্ষিপ্ত ধাতব সিলভারটা কী হয়, কালো বা ধূসর রঙের রূপলি, একদম মানে রূপলি পদার্থের মতো টেস্ট টিউবের গায়ে জমে যায়, জমে গেলে সেটা অনেকটা সেই আয়নার মতো চকচক চকচক করে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা হয়। তো এই বিক্রিয়ার মাধ্যমে কী করা হয়, তাহলে নাইট্রোবেঞ্জিনকে শনাক্তকরণ করা যায়। তবে তাহলে প্রথমে যে আমরা বিজারণ বিক্রিয়াটা করছিলাম সেখানে কি প্রবলেম হচ্ছিল, যে যখন যদি সেখানে NH2 থাকতো তাহলে কিন্তু বিক্রিয়াটা করা যেত না, কিন্তু এখন যদি আমি এখানে NH2 দিয়ে দিই তাহলেও দেখো বিক্রিয়াটা করা যাবে, কারণ কেবলমাত্র নাইট্রো গ্রুপটাই এই বিক্রিয়ায় পুরোটাই অংশগ্রহণ করছে, NH2 গ্রুপের এখানে কোনো কাজ নেই। তাই NH2 গ্রুপের উপস্থিতিতেও এই বিক্রিয়াটা করা যাবে। এই প্রবলেমটা আমরা সলভ করতে পারলাম, কিন্তু এই বিক্রিয়ারও একটা সীমাবদ্ধতা আছে। কি সেটা? আচ্ছা, আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এই বিক্রিয়া দ্বারা অ্যালিফেটিক বা অ্যারোমেটিক দু রকমের নাইট্রো যৌগের নাইট্রো গ্রুপটাকে শনাক্তকরণ করা যায়। এটা মাথায় রাখতে হবে যে মুলিকেনবার্গার বিক্রিয়া দ্বারা অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক দু রকমের নাইট্রো যৌগের নাইট্রো গ্রুপটাকে শনাক্তকরণ করা যাচ্ছে। এবার এর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে তোমরা অ্যালডিহাইড বা কিটোন চ্যাপ্টার পড়লে বুঝতে পারবে, যদি কোনো বেঞ্জিন রিংয়ের মধ্যে CHO গ্রুপ থাকে, ঠিক আছে, বা বলা যেতে পারে এই গ্রুপটাও দেয় CHOH, ঠিক আছে, CHOHCO, সরি এটাকে অনেকটা, যেটাকে অনেক সময় বেঞ্জোইন বলা হয়, CHOHCO, এই গ্রুপটা যদি কখনো থাকে, এখানে একটা আর আছে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা আর এই গ্রুপটা, ধরো এখানে একটা নাইট্রো গ্রুপ আছে আর এই গ্রুপটা আছে, আবার এখানেও একটা নাইট্রো গ্রুপের সাথে এই গ্রুপটা আছে, তখন কিন্তু এই বিক্রিয়াগুলো আর করা যাবে না, কারণ এই দুটো গ্রুপ কিন্তু টোলেন্স বিকারককে বিজায়িত করতে পারে। তাহলে এটার জন্য বিক্রিয়াটা হচ্ছে না, এটার জন্য হচ্ছে আমরা বলতে পারবো না, তখন কিন্তু ভুল হয়ে যাবে, বিক্রিয়াটা শনাক্তকরণ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সীমাবদ্ধতা। তাহলে এটা মাথায় রাখতে হবে যে নাইট্রো গ্রুপ, অ্যামিনের উপস্থিতিতে নাইট্রো গ্রুপের পরীক্ষাটা কিন্তু মুলিকেনবার্গার দিয়ে করা যাবে, কিন্তু অ্যালডিহাইড বা এরকম হাইড্রক্সিকিটো, এটা হাইড্রক্সিকিটো গ্রুপ অ্যাকচুয়ালি CHOHCO হাইড্রক্সিকিটো গ্রুপ, এর উপস্থিতিতে কিন্তু আমরা এর বিক্রিয়াটা আমরা করতে পারবো না মুলিকেনবার্গার, ঠিক আছে। তো তাহলে এটা আমরা দেখলাম, ঠিক আছে। আরেকটা নাইট্রো বেঞ্জিনটা বা অ্যারোমেটিক নাইট্রো যৌগটা শেষ করার আগে আরেকটা বিক্রিয়া তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এটা অনেক সময় দেয় যে মেটাডাইনাইট্রো বেঞ্জিন, তাতে যদি K4 FeCN এর হোল 6 আর NaOH এইটা সহযোগে যদি বিক্রিয়া করা যায়, NaOH or KOH যে কোনো একটা থাকতে পারে, NaOH বা KOH যে কোনো একটা, NaOH বা KOH, তো এটাকে বলে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা একটা জটিল যৌগ, এটা থাকবে আর তার সাথে NaOH বা KOH থাকলে তখন বিক্রিয়াটা কী হবে। তাহলে এটা জাস্ট মনে রাখো যে
এইটা যদি বিক্রিয়া করানো হয় তাহলে এটা তৈরি হবে হচ্ছে তোমার OH গ্রুপটা ঢুকবে, ঠিক আছে, NO2 OH NO2, ঠিক আছে। তাহলে এই দুটো প্রোডাক্ট তৈরি হবে তোমার, ঠিক আছে। দেখবে এটা সব অনেক সময় টেস্ট পেয়ারে বা তোমার পরিচ্ছেদ প্রশ্নে থাকে, তোমরা দেখতে পারো এই রিয়াকশানটা। তো এখানে একটা OH গ্রুপ ঢুকবে, এখানে একটা OH গ্রুপ ঢুকবে, ঠিক আছে। তো এখানেই আমরা মোটামুটি অ্যারোমেটিক নাইট্রো যৌগ বা নাইট্রোবেনজিনটাকে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা বাকি পোর্শনটা কভার করব। থ্যাংক ইউ।